আমি এই ভিডিওটা যখন বানাচ্ছি ঠিক সেই মুহূর্তে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কি জানেন যে গত সপ্তাহে 3 জন শ্রীলঙ্কান নাগরিককে বাংলাদেশে অপহরণ করা হয়েছে এবং তাদেরকে বাগেরহাটের মোল্লারহাটে অপহরণ করে সেখানে রেখে দেওয়া হয়েছিল। তাদেরকে ব্যবসার কথা বলে বাংলাদেশে আনা হয়েছিল এবং পরবর্তী সময় পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে মুক্ত করে এবং তারা শ্রীলঙ্কাতে ফিরে যায়। আমি নিশ্চিত আপনারা যারা আমার এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন আপনাদের তাদের অনেকেই খুবই বিস্মিত হবেন এবং ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে ফেলতে পারেন, তাই নাকি? 3 Sri Lankan nationals who were lured to Bangladesh under the pretense of business opportunities were rescued from a hostage situation in Bagerhat and have now returned home safely. The victims Malavi Patharana, his wife Patharana, and Babi Muddy and Silang new arrived in Dhaka on April 22nd at the invitation of a man named Shahidul Sheikh, who claimed to offer prospects in the aquarium fish industry. Instead, they were taken to Malahat, Bagerhat, and held hostage. According to Bangladesh police, the captors demanded 50 million Bangladeshi takas as ransom, later settling on 25 million Bangladeshi takas after phone negotiations with the victims' families in Sri Lanka. এই ঘটনাটা অনেকেই জানেন না যে এত বড় একটা ঘটনা ঘটেছে। এখন প্রশ্ন আসতে পারে যে এরকম একটা ঘটনা ঘটলো আমি জানি না কেন, আমাকে জানানো হয়নি কেন? আপনি নিজে প্রশ্ন করতে পারেন যে বাংলাদেশে যখন একটি ঘটনা ঘটে বা সারা পৃথিবীতেই যখন কোনো একটি ঘটনা ঘটে সেই ঘটনা আপনি কি করে জানতে পারেন? আপনি জানতে পারেন টিভির মাধ্যমে, বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে জানতে পারেন, সংবাদপত্রের মাধ্যমে জানতে পারেন, এখন তো ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ জেনে যায়, ইউটিউবের মাধ্যমে জেনে যায়, এটিও সোশ্যাল মিডিয়ার একটি অংশ। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি বাংলাদেশে ঘটে যাওয়া এত বড় একটি ঘটনাকে ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে। ধামাচাপা কে দিয়েছে? আর কেউ না, সেই কুখ্যাত শফিকুল আলম, বাংলাদেশের বর্তমানের দখলদার টোকাই বাহিনীর এই কথিত প্রেস সচিব। প্রত্যেকটি টিভি চ্যানেলকে অনেকটা হুমকি সহকারে জানানো হয়েছে, তারপরেও কিছু কিছু টিভি চ্যানেল, সংবাদ মাধ্যম সেগুলোকে উপেক্ষা করে সাধারণ মানুষকে জানিয়েছে, তাও ঘটনার বেশ কিছু পরে। তবে এই জন্য ধন্যবাদ দেওয়া যেতে পারে বিবিসি বাংলাকে, তারা এই ঘটনাটাকে সামনে নিয়ে এসেছে এবং তাদের রেশ ধরে ডেইলি স্টার এবং অন্যান্য পত্রিকা এই সংবাদ প্রকাশ করেছে। ঘটনা কি ঘটেছে সেটি জানবার আগে একটু জেনে নেওয়া যাক কিছু গাল ভরা বুলির গল্প। গত 9 এপ্রিল 2025 তারিখে বাংলাদেশে প্রায় 5.25 কোটি টাকা খরচ করে বিনিয়োগ সম্মেলন হয়েছে। খুবই বড় বড় গলায় বলা হচ্ছে, কি বলা হচ্ছে সেটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। সেখানে বলা হয়েছে যে এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছে 710 জন, যার মধ্যে 415 জন ছিলেন বিদেশি বা প্রবাসী বাংলাদেশি। এখানে মাথা রাখা প্রয়োজন, এখানে ঝালমুড়িওয়ালা ছিল বিদেশ থেকে যারা বাংলাদেশে বিনিয়োগ করতে এসেছেন। এই ধরনের ঘটনা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে দেশের বাইরে আমেরিকাতে ঝালমুড়ির ব্যবসা করেন, তিনিও এই বিনিয়োগ সম্মেলনে এসেছেন। না, হাসির কিছু নেই, আমি হাসবো না, এটা খুবই ভালো। কেউ জন ঝালমুড়িওয়ালা কি বিনিয়োগ বাংলাদেশে করতে পারেন না? অবশ্যই পারেন। তো এসেছেন, তো সেখানে আবার খুব গালভরা বুলিতে বলা হয়েছে ব্রেকআউট সেশনে, ব্রেকআউট, হ্যাঁ, এমন এমন শব্দ আপনাকে বলেছে যে আপনার দাঁতের চোয়াল ভেঙে যাবে কিন্তু আপনি বুঝতে পারবেন না। ব্রেকআউট সেশনে অংশ নিয়েছে 3,500-এর বেশি মানুষ। 130 জন প্যানেলিস্টের অংশগ্রহণে মোট 150টি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঝালমুড়িওয়ালার সাথে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানকার এক ভদ্র মহিলাকে মনে হয় পোল্যান্ড বা ইউক্রেন কোন একটা জায়গা থেকে ধরে নিয়ে এসেছে। তিনি বলা হয় তাকে, তিনি বিভিন্ন হিন্দি সিনেমাতে তিনি ড্যান্সের কার্যক্রম করেন, অর্থাৎ সাদা চামড়া। এই সাদা চামড়াকে দেখা গেছে তিনি একাধারে আপনার আমাদের নববর্ষের প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করেছে, এটা দেখানোর জন্য যে নববর্ষের প্রোগ্রামে বিদেশিরাও আজকাল অংশগ্রহণ করে। মানে বিনিয়োগের কথা বলে ভাড়া করে এনেছে, ভাড়া করে আনবার পর তাকে আরেকটা কাজে দিয়েছে, 2 in 1, অর্থাৎ একজনকে দিয়ে 2টা কাজ করিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, এগুলো বললে অনেকে বলবে যে আপনি সমালোচনা করেন, কিন্তু আমি সেই সবে আপাতত যাব না। এই পুরো ঘটনাতে আশিক মাহমুদ চৌধুরী নামে এক ভদ্রলোককে
সামনে আনা হয়েছে। এই লোকটিকে এখন এমনভাবে দেখানো হয়েছে যে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ বক্তৃতা দিয়েছে এই লোকটি নাকি 9 এপ্রিল বিনিয়োগ বোর্ডের এই উদ্বোধনী অনুষ্ঠানে। তাকে নিয়ে ইউনুস সেন্টারের যে প্রায় 400 জন আপনার এই কম্পিউটার রেখে বসে দেওয়া হয়েছে, যারা বিভিন্ন ধরনের সংবাদকে ভাইরাল করবার চেষ্টা করবে, ছড়িয়ে দিবে। ইউনুস 5 বছর থাকুক, 5 বছর দেখতে চাই, এই ধরনের আজব আজব সমস্ত সংবাদ এই ইউনুস সেন্টার থেকে এটা করা হয়। সেটারই অংশ হিসেবে এই আশিক মাহমুদকেও সামনে আনা হয়েছিল। You set up your factory here, you export out to all these markets. At the same time, I would expect these markets to set up their factories and push it back to Bangladesh. Use the ports of Bangladesh and potentially export out to the rest of the world. দর্শক, এই অংশ আপনারা দেখেছেন, কিন্তু এই অংশের সাথে এই শ্রীলঙ্কার নাগরিকদের উপর ঘটে যাওয়া এই ঘটনা যায় না। আর যায় না এই কথাটা দখলদার বাহিনী খুব ভালোভাবে বুঝতে পেরেছে বলেই বিভিন্ন মিডিয়াকে হুমকি ধামকি দিয়ে এই সংবাদটি যাতে সামনে না আসে সেটির ব্যবস্থা করেছে। কিন্তু আমাদের কাছে যে সংবাদ এসেছে সেটা আমরা সাধারণ দর্শকদের কাছে বলতে চাই, এবং আমরা চাই যে এই সংবাদটি আপনারা চারিদিকে ছড়িয়ে দেবেন যে কেমন বাংলাদেশ এই দখলদার বাহিনী গড়ে তুলছে। এই পুরো ঘটনাটির আদ্যপান্ত হচ্ছে এমন, সেটা হচ্ছে যে এমদাদ শেখ ওরফে কাজী এমদাদ হোসেন নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে শ্রীলঙ্কার 2 নাগরিক মালাভি পাথিরানা এবং তার স্ত্রী পাথিরানা তাদের সাথে সখ্যতা গড়ে তোলে। এই এমদাদ শেখ করে কি, এই দুজনকে এক ধরনের লোভ দেখায়। ওই আশিক চৌধুরী যেমন লোভ দেখিয়েছে যে বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ আছে, বিনিয়োগ হ্যান ত্যান নানান ধরনের, তো এই ধরনের নানান ধরনের কথাবার্তা বলে, এই দখলদার বাহিনীর কথাবার্তা বলে যে দেশে এখন বিনিয়োগের পরিবেশ আছে না আছে, নানান রকমের কথাবার্তা বলে এই শ্রীলঙ্কান 2 নাগরিককে প্রলুব্ধ করে এবং তাদেরকে বলে তারা অ্যাকোয়ারিয়ামে ফিশ উৎপাদন করতে পারবে, তারা যদি বিনিয়োগ করতে চায় বাংলাদেশে তারা আসতে পারেন এবং ফরিদপুরে এই প্রজেক্টটা তারা করবেন, এই ধরনের কথাবার্তা বলেন। এই কথা বলবার পরপর তাদের ভেতরে কথা আদান প্রদান হয় এবং আসার দিন তারিখ সেট হয়। 22 এপ্রিল তারা ঢাকায় পৌঁছান, অর্থাৎ 2 শ্রীলঙ্কার নাগরিক। 22 এপ্রিলে তারা শ্রীলঙ্কা থেকে ঢাকায় পৌঁছেই তারা ওই রাতেই বাগেরহাটে চলে যায় এবং পরবর্তী সময় তাদেরকে অপহরণ করে এই এমদাদ শেখের বাসাতেই রাখা হয়। এই ঘটনাতে আরো 4 জন ব্যক্তি জড়িত ছিল, এর মধ্যে কাজী এমদাদ হোসেন তো রয়েছে শহীদুল শেখ, জনি শেখ এবং SM শামসুল আলম। এই 4 জন মিলে এই 2 নাগরিককে অপহরণ করে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আগের থেকেই আরেকজন শ্রীলঙ্কার নাগরিককে তারা অপহরণ করে ওই বাসাতেই রাখে, অর্থাৎ মোট 3 জনকে এই 4 জন মিলে অপহরণ করে এবং এদেরকে ভুলিয়ে ভালিয়ে বাংলাদেশে আনবার মুখ্য ভূমিকা পালন করে এই এমদাদ শেখ। পরবর্তী সময় তাদের কাছে 5 কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়। এই অপহৃত ব্যক্তিরা শ্রীলঙ্কাতে তাদের পরিবারের সাথে যোগাযোগ করে এবং বলে যে 5 কোটি টাকা না দিলে তাদেরকে মেরে ফেলবে, এবং এক সময় পরিবারের সাথে এই অপহরণকারীদের নেগোসিয়েশন হয় যে 2.5 কোটি টাকা দেওয়া হবে এবং 4টি ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হয় যে এই 4টি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে। শ্রীলঙ্কাতে তাদের পরিবার শ্রীলঙ্কান হাই কমিশনারের সাথে যোগাযোগ করে। পরবর্তী সময় বাংলাদেশে এবং বাংলাদেশের পুলিশকে জানানো হয়। পুলিশ অভিযান চালিয়ে বাগেরহাটে এই এমদাদ শেখের বাসা থেকে এই 3 শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করে। আরেকজন শ্রীলঙ্কার নাগরিকের নাম হচ্ছে থুপ্পি মুদিয়ান সেলাগ নীল, অর্থাৎ মালাভি পাথিরানা, তার স্ত্রী পাথিরানা এবং থুপ্পি মুদিয়ান সেলাগ নীল, এই 3 জন শ্রীলঙ্কার নাগরিককে অপহরণ করে। পরবর্তী সময় পুলিশ তাদেরকে উদ্ধার করে। এখন প্রসঙ্গ হচ্ছে যে এই যে পুরো ঘটনাটা ঘটলো, বাংলাদেশে নাকি একটা বিনিয়োগের পরিবেশ আছে, বিনিয়োগের কথা শুনে এই নিরীহ শ্রীলঙ্কার নাগরিক তারা বিনিয়োগ করতে এসেছেন বাংলাদেশে এবং আসার পরে বিনিয়োগের অত্যন্ত নিরাপদ পরিবেশ পেয়েছেন, তারা অপহৃত হয়েছেন। কিন্তু এই সংবাদটা মিডিয়াতে আসলো না কেন? এটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলো কেন? এর উত্তর নেই। এর উত্তর আমি আপনাদেরকে বলছি। উত্তরটা খুব সহজ, যে এই ঘটনা যদি সামনে আসে সারা পৃথিবীতে এই ঘটনা ছড়িয়ে পড়বে, মানুষজন এই ঘটনা জানবে
এই যে বলছে 710 জন এসেছে, 435 জন বিনিয়োগ করবে, $3,100 কোটি নাকি এখানে বিনিয়োগ হবে, নানান ধরনের মুখ বড়া গাল গল্প, সেটা মুখ থুবড়ে পড়বে। এই যে কয়দিন আগে ইউনুস সেন্টারের মাধ্যমে নানান রকমের প্রপাগান্ডা ছড়ানো হয়েছে যে আশিক মাহমুদ ছাড়াই বাংলাদেশ চলবেই না, তিনি এক অনন্য সাধারণ ব্যক্তিত্ব, এই প্রচারণার প্রয়োজন পড়ল কেন? এত বছর ধরে বাংলাদেশে ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট আসছে, বিনিয়োগ হচ্ছে, বাংলাদেশে বিনিয়োগ হচ্ছে, কিন্তু হঠাৎ করে এই বছর কেন এই আশিক চৌধুরীকে এত হাইলাইট করছে ইউনুস সেন্টারের তাদের যে আপনার এই ভাইরাল টিমটা আছে, অর্থাৎ এআই জেনারেট করে নানান ধরনের পদ্ধতিতে তার নাম যে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে কেন? হঠাৎ করে এই ঢোল পিটানো হচ্ছে কেন? তার মানে ডাল মে কুছ কালা হ্যায়, অর্থাৎ এরকম একটা দম বন্ধ করা পরিবেশ, এই পরিবেশকে সহজ করবার জন্য ঢোলটাও বেশি করে পেটাতে হচ্ছে। এখানে বিনিয়োগের কথা বলা হচ্ছে, আমাদের মাননীয় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয় আছেন, আমি সহ অনেকেই আমরা বিনিয়োগ করে রেখেছি। সেখানে আমি কুমিল্লা ইকোনমিক জোনে আমি $600 মিলিয়ন বিনিয়োগ করে রেখেছি। গত 2 বছর থেকে আমরা সেখানে গ্যাস এবং বিদ্যুৎ পাচ্ছি না, এটা দীর্ঘসূত্রতা। তো এইভাবে আমাদের বাংলাদেশের অনেকেই আমরা বিদেশিকে আকর্ষণ করার মানে করছি, কিন্তু আমাদের দেশীয় যারা আছে আমরা ইনফ্রাস্ট্রাকচার পাচ্ছি না। এটার ব্যাপারে আমাদের মনে হয় সরকারের কি ব্যবস্থা হবে, যে বিদ্যুৎ এবং জ্বালানি, আমাদের গ্যাস, এই দুটো আমাদের অত্যন্ত এসেন্সিয়াল। আমি আরেকটা বিষয় বলছি, কর জাল বাড়াবার জন্য আমাদের বিসিসিআই বলছে কর জাল বাড়াতে হবে। আমরা যারা কর দেই তাদের উপর বেশি বেশি আরো করের চাপ আসছে। বাঁচাও শেয়ার বাজার, বাঁচাও বিনিয়োগকারীদের, বাঁচাও পুঁজি হারানো বিনিয়োগকারীদের, বাঁচাও বাংলাদেশ, বাঁচাও বাংলাদেশের শিল্প কারখানা, বাঁচাও বাংলাদেশের মানুষ, বাঁচাও শিল্প কারখানার মেহনতি শ্রমিক ভাইদের, বাঁচাও কৃষক ভাইদের, বাঁচাও। আজ এই সরকার ক্ষমতা আসার পরে কৃষক ভাইরা তাদের উৎপন্ন পণ্যের কোনো মূল্য পাচ্ছে না, মাটির ঘরে তারা বিক্রি করতে পারছে না, তাই শস্য সাথেই পচে মরছে। শ্রমিক ভাইরা চাকরি হারিয়ে শত শত শিল্প কারখানা বন্ধ হয়ে যায়। আজ শেয়ার বাজারে 12টা বেজেছে, সমস্ত বিনিয়োগকারীরা বুড়ি হারিয়েছে, আর ওই শ্রমিক ভাইরা 3 মাস 4 মাস 5 মাস যাবত বেতন পাচ্ছে না। বেতনের দাবিতে রাস্তায় নামলে তাদেরকে পাখির মতো গুলি করে মারা হয়। এই আশিক চৌধুরীর গাল ভরা বুলির সবচাইতে প্রথম শহীদ হচ্ছে এই 3 জন শ্রীলঙ্কার নাগরিক। এই তথ্য অনেকেই জানতেন না, আজকে হয়তোবা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন, বলে নেওয়া ভালো। এর আগে আমাদের আরো 2 জন ব্লগার বন্ধু, জয়তুর্য চৌধুরী এবং ঝন্ডা চৌধুরী, তারা এই বিষয়ে বলেছে। আমার কাছে মনে হয়েছে যে এই ঘটনাটি সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া দরকার, যে বাংলাদেশে এই মুহূর্তে বিনিয়োগের আসলেই কেমন পরিস্থিতি রয়েছে, এবং মিডিয়া যাতে এই ধরনের ঘটনা বা সংবাদ পরিবেশন না করতে পারে, তাদেরকে কি ভয়ঙ্কর রকমের প্রেসারে রাখা হয়েছে। অনেক ধন্যবাদ। শেয়ার বাজার